আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ শাফায়েত হোসেন। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। এর আগে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি শিখেছি, তবে এখন আমরা একতরফা দাখিলা পদ্ধতি শিখব। তবে আগেই বলে রাখি, এই পদ্ধতি হচ্ছে অসম্পূর্ণ এবং অবৈজ্ঞানিক একটি পদ্ধতি। কেন অসম্পূর্ণ এবং অবৈজ্ঞানিক পদ্ধতি সেটা তোমরা করার সময় বুঝতে পারবে। এর আগে আমরা যখন দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে হিসাবগুলো রেখেছি এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করেছি, আয় বিবরণী তৈরি করেছি, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করেছি, সব কিছু একটা সিস্টেমের মধ্যে ছিল এবং এটা দেখতেও খুব সুন্দর ছিল, পাশাপাশি করতেও কিন্তু আমরা বেশ মজা পেয়েছি। তবে একতরফা দাখিলা পদ্ধতির হিসাব রাখার সিস্টেমটা হচ্ছে অন্য ধরনের এবং এতেও কিন্তু এই দুতরফা দাখিলা পদ্ধতির যেই চূড়ান্ত হিসাব ছিল সেটার মতো 3টা আইটেম এখানে রয়েছে, যেগুলো হচ্ছে লাভ ক্ষতি বিবরণী এবং প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, আরেকটা হচ্ছে বৈষয়িক বিবরণী বা উদ্ধৃতপত্র। অর্থাৎ এই একতরফা দাখিলা পদ্ধতিতেও 3টি পার্ট রয়েছে, যেগুলো হচ্ছে কি প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। এই লেখাটা থাকলে বুঝতে পারবে যেটা একতরফার অঙ্ক। তারপরে কি করে বৈষয়িক বিবরণী লাভ ক্ষতি বিবরণী তৈরি করে, তারপরে বৈষয়িক বিবরণী তৈরি করে। তো এই একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রেও এন্ট্রিগুলো সেই একই রকম। বৈষয়িক বিবরণীতে সম্পত্তি দায়, লাভ ক্ষতি বিবরণীতে ব্যয় এবং আয়ের যেই বিষয়গুলো থাকে সেগুলো আসে। আর প্রারম্ভিক আর সমাপনী মূলধন নির্ণয়, এই জিনিসটা একটু ভেজাল মনে হলেও কিন্তু আসলে সহজ। তো এতে আসলে পুরো বছরের প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের কাজগুলো করে নিয়ে মানে একটা জের বের করা হয়, ব্যালেন্স, যা পরবর্তীতে কাজে লাগে। তো আমরা আসলে একটা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে উদাহরণ রয়েছে, এখানে স্পষ্ট করে দেওয়া আছে কি কি আসছে না আসছে। তোমরা একটু পড়ে নিতে পারো বই থেকে, তাহলে হয়তো আর একটু সুবিধা হবে। আমরা কোন অঙ্কটা করব? আচ্ছা, এইটাই করি। এই যে প্রশ্নটা, মিস্টার আবুল কাশেম একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার কারবারের হিসাব বই দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করেন না। না দিয়ে বোঝা গেছে এটা একতরফায় সংরক্ষণ করা হয়। তার হিসাব বই থেকে কি কি উদ্ধৃত নেওয়া হয়? দেখুন, এখানে 2টা তারিখ দেওয়া আছে, মানে একটা হচ্ছে 1 তারিখে মানে বছরের শুরুতে বা কারবারের শুরুতে টাকা, আর একটা হচ্ছে কারবারের শেষ দিনে টাকা বা অন্যান্য পরিমাণ। দেখুন, নগদ তহবিল কারবারের প্রথমে ছিল 35,000, শেষে হয়েছে 50,000 টাকা। ব্যাংক জমার যে ছিল 25,000 টাকা, আর বছরের শেষ দিনে 25,000 টাকা বেশি, মানে ব্যাংক জমাতিরিক্ত হয়ে গেছে, ক্রেডিট, ব্যাংকে জমার থেকে বেশি টাকা খরচ হয়ে গেছে। 6% ব্যাংক ঋণ ছিল সুদসহ 25,000 টাকা। বছরের প্রথমে এই ঋণটা তার নেওয়া ছিল, কিন্তু বছর শেষে কোনো ঋণ নাই, অর্থাৎ সুদসহ তিনি পরিশোধ করে দিয়েছিলেন। 10% বিনিয়োগ। আচ্ছা, বিনিয়োগ তিনি করেছেন কি বছরের মাঝখানে করেছেন, এজন্য তার বছরের শেষে 20,000 টাকার একটা ব্যালেন্স বিনিয়োগের টাকা জমা রয়ে গেছে অন্য কোম্পানিতে বা অন্য কোথাও। মজুদ পণ্য ছিল বছরের প্রথমে 36,000, বছর শেষে সেটা গিয়ে হয়েছে 50,000 টাকা। প্রাপ্য হিসাব বা তার দেনাদার ছিল বছরের শুরুতে 36,000, বছরের শেষে গিয়ে 50,000 হয়েছে, 80,000 ছিল, সেটা 2,10,000 টাকায় গিয়ে ঠেকছে। আর প্রদেয় হিসাব বা পাওনাদার ছিল 36,000, বছর শেষে সেটা বেড়ে হয়েছে 55,000। আসবাবপত্র বছরের প্রথমে ছিল, বছর শেষে নাই, অর্থাৎ তিনি হয়তো বিক্রি করে ফেলছেন। প্রাপ্য নোটের ব্যালেন্স ছিল বছরের শুরুতে 6,000, বছর শেষে হচ্ছে 10,000। প্রদেয় নোটের ব্যালেন্স বছরের শুরুতে 5,000, বছরের শেষে ছিল 4,000 টাকা। আচ্ছা, এই হচ্ছে তার বছরের প্রথম এবং শেষ তারিখের লেনদেনগুলি। পাশাপাশি কি আছে? আবুল কাশেম ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে প্রত্যেক মাসে নগদে 1500 টাকা উত্তোলন করছেন। প্রত্যেক মাসে, তো এক বছরে কত উত্তোলন করছে এটা গুণ দিলেই বের হয়ে যাবে। এছাড়াও তিনি কি করছে? 7,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করছেন। আচ্ছা, যেই টাকা ক্যাশ তিনি উঠাইছেন ওই ক্যাশ টাকা দিয়ে কি করছে? একটা আলমারি ক্রয় করছে। এর মধ্যে মানে যত টাকা ক্যাশ উঠাই ফেলছিল ওর মধ্যে থেকে 4,000 টাকাতে একটা আলমারি ক্রয় করছে, অর্থাৎ উত্তোলন থেকে আবার টাকা কিছু কমে গেছে, আবার মূলধন মানে এটা আলমারি বা আসবাবপত্র সম্পত্তি হিসাবে যোগ হয়ে গেছে কারবারে। আবার কি লিখছে? তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা দিয়ে কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয় করেছিলেন। আচ্ছা, তিনি অতিরিক্ত মূলধন হিসেবে কারবারে 50,000 টাকাই আনছেন মূলধন, সেটা দিয়ে কি করছে? কম্পিউটার কিনছে। তো কম্পিউটারও আসবাবপত্রের একটা সম্পত্তি হয়ে গেছে, প্রতিষ্ঠানের একটা সম্পত্তি হয়েছে। এখন আরও কি কি তথ্য আছে? ক্যাশিয়ারের নিকট থেকে 3,000 টাকা চুরি হয়েছে, যেটা তার লিখতে মনে নাই, ঠিক আছে, আমরা বাদ দিয়ে দেখাই দিব। কারবার খরচাবলী 400 টাকা বকেয়া আছে। আচ্ছা, ঠিক আছে, কারবার খরচ 400 টাকা বকেয়া আছে, এটা আমাদেরকে হিসাবে নিতে হবে।
আরও কি করছে, 250 টাকা ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে। ঠিক আছে, ভাড়া থেকে অগ্রিম টাকাটা বাদ দিয়ে দিব। মণিহারি খরচ 400 টাকা অপরিশোধিত রয়েছে। আচ্ছা, 400 টাকার খরচ যেটা এখনও বাকি আছে দায় হিসাবে আছে। আবার 100 টাকার মণিহারি সম্পত্তি হিসাবে ব্যালেন্সেও আছে। প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য না অনাদায়ী পাওনা 5,000 টাকা, আর বাকি দেনাদারের বাকি টাকার উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। আচ্ছা, হয়তো বা টাকা পাবো না, বাকি টাকার উপরে 5% ধরবো। প্রারম্ভিক মূলধনের উপরে শতকরা 5 টাকা হারে সুদ ধার্য করতে হবে। আচ্ছা, প্রারম্ভিক মূলধন কত টাকা ছিল সেটা বের করে ওটার উপর 5% হারে সুদ ধার্য করে নিব, কোনো সমস্যা নাই। বিনিয়োগ আর ব্যাংক ঋণের উপরে সুদ যেটা সেটা বকেয়া আছে, পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, কত মাসের ধরতে বলছে সেটা আমরা প্রশ্ন দেখে ধরে নিব। কী করণীয়? 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে আবুল কাশেমের লাভ ক্ষতি বিবরণী উক্ত তারিখের বৈষয়িক বিবৃতি নির্ণয় করতে বলছে। আচ্ছা, লাভ ক্ষতি বিবরণী আর বৈষয়িক বিবৃতি তৈরি করতে গেলে আমাদেরকে সমাপনী, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করে নিতে হবে একতরফা দাখিলার পদ্ধতির সিস্টেম অনুসারে। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমরা প্রথমে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতেছি। এই যে এখানে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে কি কি থাকবে দেখো, দায়গুলো এক পাশে থাকবে, সম্পত্তিগুলো এক পাশে থাকবে। দায়গুলো বাম পাশে, সম্পত্তিগুলো ডান পাশে আর কি। সো সম্পত্তি ছিল নগদ তহবিল কত টাকা, প্রথমে শেষে লিখলাম। ব্যাংক জমা কত টাকা লিখলাম। আবার প্রথমে শেষে কত দায় ছিল, ব্যাংক জমা অতিরিক্ত কত ছিল সেটা লিখলাম। সো সব কিছু প্লাস মাইনাস করার পরে দেখা গেল কি, মানে দায়ের পাশে মূলধন কত রয়েছে, 1,56,000 টাকা ছিল প্রারম্ভিক মূলধন, আর সমাপনী মূলধন হচ্ছে 3,25,000 টাকা। ঠিক আছে, এটা ব্যালেন্স বের করার পরে বের হইলো। আচ্ছা, এখানে দেখো কিছু টিকা দেওয়া আছে, কি ব্যাংক জমা ক্রেডিটে থাকলে তা ব্যাংক জমা অতিরিক্ত প্রকাশ করে, এটা আমরা জানি। বিনিয়োগ স্থায়ী সম্পত্তি বছরের শুরুতে না থাকলে বুঝতে হবে বছরের প্রারম্ভিকে উক্ত বিনিয়োগ ছিল না, সেটাও আমরা বুঝছি। আসবাবপত্র বছরের শুরুতে ছিল 40,000 টাকা, যদি নতুন আসবাবপত্র ক্রয় না করা হইতো তাহলে 40,000 টাকা থাকতো, কিন্তু 4,000 টাকার যেহেতু আলমারি নতুন করে ক্রয় করছে, যে উত্তোলিত টাকা দিয়েছে 44,000 টাকার আসবাবপত্র হয়ে গেছে। ঠিক আছে, এই তো। প্রারম্ভিক ও সমাপনী সম্পত্তি ও দায়ের তালিকায় নেই এমন কোনো সম্পত্তি পরবর্তীতে ক্রয় করা হয়েছে যা সমন্বয় বলা থাকলে উক্ত সম্পত্তি সমাপনী সম্পত্তি হিসেবে সম্পত্তিভাবে বসে, যেমন কম্পিউটারটা কিনছে 50,000 টাকা দিয়ে, পরে অতিরিক্ত মূলধন আইন না, সো এটা আমাদের সম্পত্তি পাশে ঠিকই বসাইছি। সো এই গেল প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয়ের ফলে কি পাইলাম আমরা, এই যে মূলধন পাইলাম, প্রারম্ভিক মূলধন একটা, সমাপনী মূলধন একটা, দুইটা মূলধন আমরা পাইলাম। এখন এই দুইটা মূলধন নিয়ে আমাদের কাজ হচ্ছে লাভ ক্ষতি বিবরণীতে। লাভ ক্ষতি বিবরণীতে কি করব, এক পাশে লিখব প্রারম্ভিক মূলধন, আরেক পাশে লিখব সমাপনী মূলধন। তারপরে কি করব, অতিরিক্ত মূলধন আনয়ন করলে সেগুলো লিখব, তারপরে হচ্ছে যে খরচগুলো আছে সেগুলো লিখব বাম দিকে। বিবিধ ক্ষতিতে বিবিধ ক্ষতি হয়েছে, 3,000 টাকা হারাই গেছে, ই করলো। সমাপনী মূলধন ছিল এত, সমাপনী মূলধন উত্তোলন কত টাকা হয়েছে এটা লিখলাম। পণ্য উত্তোলন, নগদ উত্তোলন, কারবারে বিনিয়োগ করছে যেটা সেটাও বাদ দিয়ে দেখাইলাম। অগ্রিম ভাড়া হিসেবে আছে 250 টাকা, এটাও লিখলাম। অব্যবহৃত মনিহারি ব্যালেন্স হিসেবে আছে, এটাও লিখলাম। বিনিয়োগের সুদ ইনকাম 1500 টাকা লিখলাম। আর এই পাশে সকল খরচাবলী লিখলাম, বকেয়া খরচ যা যা ছিল, অনাদায়ী পাওনার টাকা পয়সা যোগ করে দিলাম, মূলধনের সুদ, ঋণের সুদ বের করার পরে কি হলো, এই বাম পাশে অর্থাৎ ডেবিট পাশে ব্যালেন্স হলো 1,13,500 টাকা। এটা হচ্ছে কি নিট লাভ। এই নিট লাভ কি করছে, মূলধন হিসেবে স্থানান্তর করছে কোথায়, বৈষয়িক বিবরণী বা তৃতীয় পার্টে, একতরফা দাখিলা পদ্ধতিতে যে তৃতীয় পার্টটা করা হয় সেটা। এখানে কাজগুলো দেখাই দিছে, ঋণের সুদ কত দিনের ধরছে, বিনিয়োগের কত দিনে করছে, এগুলো ঠিক আছে সুন্দরভাবে। এগুলো তো আমরা বুঝছি তাই না, এগুলো তো আমরা করতে করতে বুঝে ফেলছি যে বিনিয়োগ যেই মাসে করবে, যদি ব্যবসা শুরু হয় 1 নম্বর মাস থেকে, বিনিয়োগ যদি করে 3 নম্বর মাসে বা 4 নম্বর মাসে গিয়ে, তাহলে ওই 4 নম্বর মাস থেকে বছর শেষ পর্যন্ত কয় মাস হয়, 8 মাস হয় বা 9 মাস হয়, ওই 8-9 মাসের সুদই আমাকে ধরতে হবে। আবার ঋণের সুদের ক্ষেত্রেও সেম টু সেম। তো এই কাজগুলো খুবই সহজ, এগুলো আমরা করে নেওয়ার পরে কি করব, আমরা তৃতীয় পার্টটা করব একতরফা দাখিলা পদ্ধতি। সেটা কি বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতি। এখানে আমাদের দায় ও সম্পত্তি সমূহ সকল লিখব। যেমন আমাদের দায় ছিল ব্যাংক ঋণ, প্রদেয় হিসাব, তারপরে কি প্রদেয় নোট, খরচাবালি, কারবার খরচাবালি, বকেয়া ছিল, বকেয়া মনিহারি ছিল, ব্যাংক জমা অতিরিক্ত ছিল, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন ছিলাম 50,000, নিট লাভটা যোগ করে দিছি, তারপরে বাদ দিছি উত্তোলন কি কি উত্তোলন করছে টোটাল সব, এরপরে মূলধনের যে সুদ ধরছে সেটা যোগ করে নিছি। আর সম্পত্তি পাশে ওই যে নগদ তহবিল থেকে 3,000 টাকা ক্ষতি হয়েছিল, এটা বিনিয়োগ আমাদের ই ছিল। মজুদ পণ্য ছিল
প্রাপ্য হিসাব, তারপর অনাদায়ী পাওনার কাজটা করে দিয়েছি, আসবাবপত্র, প্রাপ্য নোট, অব্যবহৃত মনিহারি ছিল, অগ্রিম ভাড়া ছিল, কম্পিউটার ছিল, বিনিয়োগের বকেয়া সুদ ছিল, আমাদের আয় ছিল, সম্পত্তি, যাই হোক চলতি সম্পত্তি আর কি। তো এই সব কিছু মিলে দেখা যাবে কি বছর শেষে টাকা সমান সমান হয়ে যাবে। আর এভাবে একতরফা দাখিলা পদ্ধতির তৃতীয় পার্ট বৈষয়িক বিবরণী কী হবে, সমাপ্ত হয়ে যাবে। তো এটা আসলে একটা সিম্পল জিনিস, সিম্পল হলেও আমরা যখন একসাথে অনেকগুলো অঙ্ক করব তখন আমাদের মাথায় আসলে এগুলো ঢুকে না, তখন আমরা হারাই ফেলি কিসের সাথে কি করব। তবে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক আসে না যে এমন না, আসে, তবে একটু খেয়াল করে যদি করতে পারেন, প্রারম্ভিক আর সমাপনী মূলধনটা সঠিকভাবে নির্ণয় করতে পারেন, তাহলে আপনারা এই অঙ্কে ফুল মার্কস পেতে পারবেন। অনেকটা ওই দুতরফা দাখিলা পদ্ধতির অঙ্কের মতোই, কিছুটা ব্যতিক্রম তো অবশ্যই আছে। এই লাভ ক্ষতি বিবরণী বা বৈষয়িক বিবরণীতে কী কী আইটেমগুলো আসে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আর প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই সমন্বয়টা ভালোভাবে পড়ে নেবেন, কারণ ওই যে বছরের মাঝখানে কী হয়, নতুন করে